আজকে যে পর্বটা নিয়ে কথা বলবো সেখানে এক শিষ্যকে একটা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। একদিকে অনশন ক্ষমতা আর অন্যদিকে গুরুর প্রতি আনুগত্য। তার এই একটা সিদ্ধান্তই কিন্তু তার পুরো ভবিষ্যৎ ঠিক করে দেবে। চলুন এই অসাধারণ গল্পের গভীরে যাওয়া যাক। দেখুন, পর্বের শুরুতেই এই কথাটা কিন্তু আমাদের একদম নাড়িয়ে দেয়, তাই না? এই এক লাইনেই পুরো পর্বের যে মূল বিষয়টা, মানে ক্ষমতা আর আনুগত্যের মধ্যে লড়াই, সেটা একদম পরিষ্কার হয়ে যায়। তো গল্পটা শুরু হচ্ছে ৬ মাস পরের ঘটনা দিয়ে। আমাদের প্রধান চরিত্র এখন আরও অনেক বেশি শক্তিশালী হতে চায়, আর তার একটাই লক্ষ্য, গুরুর কাছ থেকে একটা সত্যিকারের কাল্টিভেশন টেকনিক বা সাধনা কৌশল শেখা। মানে এখানে শক্তির কয়েকটা লেভেল আছে যা তাকে আরও শক্তিশালী হতে উৎসাহ দিচ্ছে। যেমন পরিচারিকা ইউয়ান বুঝিয়ে বলে যে আর্থ মর্টাল লেভেলে গেলে একটা বিশেষ কার্ড পাওয়া যায়, কিন্তু তার থেকেও বড় লেভেল হলো হেভেন মর্টাল লেভেল, যেখানে পৌঁছাতে পারলে আরও অনেক বেশি পাওয়ারফুল কার্ড পাওয়া সম্ভব। আমাদের হিরো এখন মহাযান পর্যায়ের মিডল লেভেলে আছে, কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। তার কাছে কোনো ফর্মাল সাধনার কৌশলই নেই, আর তাই সে আর অপেক্ষা না করে সোজা তার গুরুর কাছে গিয়ে একটা ভালো কৌশল শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে বসে। আর ঠিক এইখানেই গল্পের আসল মোড়। গুরু তাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলেন যা তার আনুগত্য আর ক্ষমতার লোভকে একেবারে চরম সীমায় নিয়ে যায়। গুরু তাকে সেই টেকনিক অফার করেননি, একেবারে কসমিক ইনেট ধর্ম টেকনিক, যেটা কিনা বিশ্বের সেরা সাধকরা ব্যবহার করে। কিন্তু শর্তটা শুনলে চমকে যাবেন। এই কৌশল শিখতে হলে তাকে গুরুর শিষ্যত্ব ছেড়ে দিতে হবে। ভাবা যায়? এই প্রস্তাব শোনার পর তিনজনের রিয়াকশন ছিল তিন রকম। আমাদের শিষ্য, সে তো এক সেকেন্ডও ভাবেনি, সঙ্গে সঙ্গে না করে দিয়েছে, তার কাছে আনুগত্যই সব। আর অন্যদিকে পরিচারিকা ইউয়ান, সে তো পুরো শকড, ভাবছে আরে এ তো বোকা, এত বড় সুযোগ কেউ ছাড়ে। আর গুরু, তিনি শুধু চুপচাপ দেখছিলেন তার শিষ্য কি করে। আর ঠিক তখনই আসল সত্যিটা সামনে আসে। এই পুরো ব্যাপারটা ছিল আসলে একটা পরীক্ষা। গুরু শুধু দেখতে চেয়েছিলেন যে তার শিষ্য ক্ষমতা আর আনুগত্যের মধ্যে কোনটাকে বেছে নেয়। গুরু যখন বলেন, আমি শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি দুঃখিত, তখন ইউএনের চোখ তো কপালে, কারণ সে তার শক্তিশালী গুরুকে কোনোদিনও এভাবে দুর্বলতা প্রকাশ করতে দেখেনি। এই ক্ষমা চাওয়াটাই যেন শিষ্যের সাফল্যের সার্টিফিকেট। যাই হোক, পরীক্ষায় তো পাশ হয়ে গেল, আর এবার এলো আসল পুরস্কার পাওয়ার পালা। শুরু হলো তার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য ট্রেনিং। এই ট্রেনিংটা কিন্তু কোনো সাধারণ ট্রেনিং না, পুরোটাই মানসিক। কৌশলটা সোজা তার ব্রেনে ট্রান্সফার করে দেওয়া হয়, আর সে চলে যায় এক অন্য জগতে, একটা চেতনা জগতে। মজার ব্যাপার হলো, এই জগতে সে যা ভাবে সেটাই সত্যি হয়ে যায়। তো সে একটা ড্রাগন কল্পনা করে, আর সেই মারাত্মক কৌশলটা খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। তার শেখার স্পিডটা শুনলে অবাক হবেন। যে এম্পায়ার গ্রেড টেকনিক শিখতে মানুষের বছরের পর বছর লেগে যায়, সে কিনা মাত্র 2 ঘন্টার মধ্যে সেটা শিখে ফেলল। এই অসম্ভব ঘটনা দেখে পরিচারিকা ইউয়ান তো পুরো হতবাক হয়ে তাকিয়ে থাকে। ট্রেনিং শেষ, আর আমাদের প্রধান চরিত্র আর আগের মতো নেই। তার যেন এক নতুন জন্ম হয়েছে। সে এখন সম্পূর্ণ নতুন এক যোদ্ধা। পরিবর্তনটা একবার দেখুন। সে মহাযান পর্যায় থেকে এক লাফে চলে গেছে ট্রাইবুলেশন পর্যায়ে, আর স্ট্যাটাস অনানুষ্ঠানিক শিষ্য থেকে একেবারে গুরুর অফিসিয়াল শিষ্য। যখন তার জ্ঞান ফেরে, সে নিজের শক্তি দেখে নিজেই অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে মাত্র কয়েক ঘন্টায় সে এতটা শক্তিশালী হয়ে উঠবে। সে যখন তার গুরুকে জিজ্ঞেস করে যে, আচ্ছা, আমি যদি ফেল করতাম তাহলে কি হতো, তখন গুরু এমন একটা রহস্যময় উত্তর দেন যা তাদের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তৈরি করে দেয়। তো সে এখন অফিসিয়ালি গুরুর শিষ্য, কিন্তু গুরুর ওই অদ্ভুত উত্তরের পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? তাদের সম্পর্কটা কি শুধু গুরু শিষ্যের মধ্যেই থাকবে, নাকি এই আনুগত্যের পরীক্ষা তাদের সম্পর্ককে এক নতুন দিকে নিয়ে যাবে?